স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে মিরাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় একে একে সেগুলো শিরোনাম আমরা জানিয়ে দিই। একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে অতিথিরা সংযুক্ত হন, আমরা তাদেরকে প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তারাও আমাদেরকে খবরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ। মেহেদী হাসান পলাশ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একটা লম্বা সময়ের পর আবারও আপনাকে পাওয়া গেল এবং আমরা কী কী বিষয় নিয়ে কথা বলবো আমরা অফিয়ারে সেটা নিয়ে কথাও বলে ফেলেছি। আমরা আশা করি যতদূর সম্ভব আমরা এই স্বল্প সময়ের মধ্যে একটু আলাপ করার চেষ্টা করব। এবং দর্শক বলে রাখি, আপনারা পুরো আয়োজন আমাদের সঙ্গে তো আছেনই এবং এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আমাদের অতিথিরা যুক্ত হবেন অনলাইনে এবং তাদের সঙ্গেও আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আমরা দেখতে পাচ্ছি এনসিপি যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, তিনিও যুক্ত আছেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং মেহেদী হাসান পলাশ, আপনার কাছে আসবো তার আগে আমাদের অনলাইনে থাকা দুজন অতিথির কথাগুলো শুনে আসি, তাহলে আলাপ করতে সুবিধা হবে। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কথা দিয়ে শুরু করতে চাই। প্রথমত বলা হচ্ছিল যে আজকে রাতটা পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, মানে কোনো ঘড়ি ধরে সময় কি বলা যেতে পারে যে কটা পর্যন্ত আসলে সময় আপনারা দিচ্ছেন এনসিপির পক্ষ থেকে অপরাধীদের ধরার? এটা একটা বিষয় জানবো। আর একটা বিষয় একটু বলবেন, তাৎক্ষণিকভাবে যখন আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি স্ট্যাটাসটা দিয়েছিলেন যে হামলার শিকার তিনি হয়েছিলেন, তখন আসলে ছাত্রদলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম যে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে দুটো ছবি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই দুটো ছবিতে যারা আছেন তাদের হাতে অস্ত্র এবং তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত, তারা বৈষম্যবিরোধী কমিটিতেও ছিল। এই ছবিগুলো নিয়ে আসলে আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা? এরা আসলে কারা? অস্ত্র হাতে তো এভাবে থাকা যায় না। জি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার সাথে আছেন আমার বড় ভাই শামসুজ্জামান দুদু এবং পলাশ ভাই, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে ঘটনাটি ঘটলো এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা কল্পনা করতে পারি না এই বিএনপি সরকার গঠনের ৩ মাসের মধ্যেই যেই এনসিপি নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ ২ বছর পূর্বেই একসাথে ফ্যাসিবাদের জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরই নিজেদের ভিতরে এই একটা আপনার সহিংসতা শুরু হতে পারে এবং এত অল্প সময়ের মধ্যে এবং বড় ধরনের কোনো উস্কানি ছাড়াই, এটা আসলে আমি হয়তো আমরা নতুন রাজনীতি করতে এসেছি, আমার মাথায় ঢুকে না যে আসলে কেন এতটা আমাদের অসহিষ্ণু হয়ে উঠতে হচ্ছে। আমি মনে করছি যে এই গণঅভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, আপনি যদি আজকে আসিফ মাহমুদের বক্তব্য শুনেন, যে এটা ইতিমধ্যে আপনি ভূমিকা দিয়েছেন, তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে দেখেন আমরা তরুণ রাজনীতি করতে এসেছি, আমাদের রক্ত গরম, কিন্তু রক্ত গরম হলো আমরা জানি যে এটা দেশ গঠনের সময়। আমরা এখন পর্যন্ত আমরা বিরোধী দল হিসেবে এবং তারুণ্যের শক্তি হিসেবে কখনোই এই সরকারকে ডিস্টার্ব হয়, সরকার কোনোভাবে চাপে পড়ে এ ধরনের কোনো কাজ করি নাই। বরং আমরা পলিসি লেভেলে সরকারকে বিভিন্নভাবে সঠিক পথে রাখার জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছি, যেটা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। এর মধ্যে একটা রাজনৈতিক দলের সব ধরনের নেতাই সমানভাবে কিন্তু তার রাজনৈতিক গ্রাউন্ড তৈরি করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির একজন শীর্ষ এবং গুরুত্বপূর্ণ নেতা। গণঅভ্যুত্থানেও তার অনবদ্য ভূমিকা রয়েছে। ৩ আগস্ট যখন এক দফা ঘোষণা হয় তখনও তিনি সেখানে নাহিদ ইসলামের পিছনে দাঁড়িয়েছিলেন। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে তো আসলে আমরা শুধুমাত্র এখনকার তার যে রোল আছে অথবা তার বিরোধী অথবা তার যেভাবে আপনার একটু তেতো কথন, সেটা থেকে মানে পুরোপুরি এইটাই তার একমাত্র পরিচয় না, তার একটা লিগ্যাসি আছে। আমি আলাউদ্দিন মোহাম্মদ আপনার সঙ্গে আমি আলাপটা ধীরে ধীরে বাড়াবো, কিন্তু এই অংশে ছোট করে যদি স্পেসিফিক্যালি আপনি দুটো বিষয় আমাকে একটু বলতেন। প্রথমত, যে আলটিমেটামটা বলা হচ্ছে শুক্রবার রাত পর্যন্ত, এটা তো একটা সময়, মানে সময়টা একটু নির্দিষ্ট করা হয়েছে কিনা যে কতটুকু সময় পর্যন্ত সরকারকে দিচ্ছেন অপরাধীকে ধরার জন্য? এবং যে দুটো ছবি অস্ত্রসহ দেখা যাচ্ছে যেটা পোস্ট করা হয়েছে ছাত্র দলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, তারা আসলে কারা? আপনারা পরবর্তীতে ইনভেস্টিগেশন করেছেন কিনা? হ্যাঁ, আমরা ইনভেস্টিগেশন করেছি এবং এই দুজনেরই ভিডিও বার্তা এবং তাদের ছবি সহ আমরা মিডিয়াতে দিয়েছি। আমি ইতিমধ্যে দেখেছি বেশ কয়েকটা মিডিয়া তাদের ভিডিওটা পাবলিশ করেছে সরাসরি। তারা সেখানে ঘটনায় তাদের হাতে কিভাবে সে আপনার যে একটা স্টিক, যেটা চাইনিজ স্টিক, যেটা আপনার চাপ দিলেই আপনার একটু এটা লম্বা হয়ে আসে, সেই স্টিকটা তারা কিভাবে তাদের হস্তগত হলো তারা সেখানে ব্যাখ্যা করেছে। এবং
আমরা স্বাভাবিকভাবে এটা নিরাপত্তার স্বার্থে যদি হয় কিংবা আপনার যদি আমাদের নেতা নিরাপত্তার জন্য হয়, আমরা অবশ্যই সেখানে ঘোষণা দিয়ে আমরা গানম্যান হোক যেটা হোক বিধিবদ্ধভাবে আমরা রাখবো। কিন্তু এভাবে কেউ অস্ত্র নিয়ে অথবা আপনার ভয় দেখানোর জন্য কিছু নিয়ে সেখানে যাবে সেটা আমরা প্রত্যাশা করি না। আচ্ছা। তো তাদের ভিডিওতে স্পষ্ট আসছে যে তারা সেখানে যখন ধাক্কা দেখে তখন ছাত্রদলের যারা তাদেরকে হামলা করতে এসেছিল তাদের হাত থেকে ছিনিয়ে এনেছে, ছিনিয়ে আনার পর তারা সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তো আপনি যেটা বলেছেন যে ছবি সব প্রকাশিত হয়েছে, জি। এটা ছাত্রদল যখন প্রকাশিত হয়েছে তখন স্বাভাবিকভাবে আমরা তো আসলে ভায়োলেন্স চাই না। আর আমাদের একজন নেতা সে প্রতি সপ্তাহে একটা আপনার মসজিদে গিয়ে জুমা নামাজ আদায় করে, এটাতে কারোর অপছন্দ হতে পারে, বাট এটাতে কোনো আপনার ভায়োলেন্সের খুবই খুবই স্পষ্ট করে আপনি বললেন। আর সময়ের ব্যাপারটা একটু বলবেন, আলটিমেটামের ব্যাপারটা। দেখেন বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে, আমি ঠিক একই সময়ে গতকাল আমরা আরেকটা টক শোতে ছিলাম রামিসাকে নিয়ে। জি। বাংলাদেশে প্রতিদিন আইন শৃঙ্খলা যে অবনতি হচ্ছে, এর মধ্যে যদি যারা আসলে এই আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে দুষ্কৃতীকে তারা যখন দেখবে কিংবা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সহিংসতা আসলে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তখন তারা সুযোগ পাবে। আমরা কিন্তু দেখেন এই জিনিসটা শুধুমাত্র আজকে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার জন্য না, আমাদেরকে এখানে একটা জায়গা রেড লাইন টানতে হবে যে আমরা সহিংস রাজনীতিতে ফেরত জি, যাব না। জি। এখন এটার জন্য আপনি যদি মনে করেন যে আমি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সময় দিতে পারি, জি। কিন্তু বিষয়টা হলো যে আমাদের কি স্পিরিটটা বুঝতে হবে যে আমরা কি চাই। আমরা এই ভাতৃঘাতী সহিংসতা চাই না। আমরা চাই না যে ছাত্র দল এখন ছাত্র শক্তির উপরে এনসিপির উপরে আপনার হামলা করুক এবং এনসিপি আবার পাল্টা হামলা করুক, এটা তো চাই না আচ্ছা, আমরা। মানে তাহলে এই যে শুক্রবার রাতের মধ্যেই অপরাধীকে ধরতে হবে, হ্যাঁ শুক্রবার রাতের মধ্যে অপরাধীকে ধরতে হবে, এটা আসলে কি বলে এই জিনিসটাকে একটু গতিশীল করার জন্য, দ্রুততর সময়ের মধ্যে করার জন্য একটা স্টেটমেন্ট। আচ্ছা আচ্ছা, আমি অ্যাড করে দিচ্ছি একটা বিষয়। দেখেন আমরা কিন্তু এটা বুঝি যে এই সরকার নতুন সরকার এবং এই সরকার তার পূর্বে একটা ভয়াবহ ব্লাডশেডের পর একটা ইন্টারিম সময়ের পরে সরকার এসেছে। জি। তার জন্য কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো সবগুলোকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা কিন্তু একটা চ্যালেঞ্জ। আমরা যদি মনে বিএনপি কে অথবা সরকারকে চাপের মধ্যে না রাখি, তাহলে সরকার কিভাবে কিসের ভিত্তিতে একদম একদম, মানে বিরোধী দলের কাজই তো এটা আসলে যে সরকারকে ট্র্যাকে রাখার জন্য যত ধরনের যৌক্তিকভাবে রাজনৈতিক পরিশীলিতের মাধ্যমে যেভাবে চাপ দেওয়া যায়। আমি একটু শামসুজ্জামান দাদা আপনার মন্তব্যটা জানতে চাই। আপনি কেন্দ্রীয় বিএনপির নেতা এবং আমরা জানি বড় বড় রাজনৈতিক দলগুলোতে যেটা হয় যে ছাত্র সংগঠন বা অঙ্গ সংগঠনে কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে, এটা কেন্দ্রীয় নেতাদের কানে আসার পর তারা হয়তো একটা ব্যবস্থা নেয়। আপনার কাছে আসলে এরকম কোনো তথ্য এসেছে কিনা যে আদৌ এখানে ছাত্রদল যুব দলের কেউ ছিল কিনা, কোনো ধরনের তথ্য আপনার কাছে আছে কিনা? আপনার পর্যবেক্ষণ কি ছিল আসলে পুরো ঘটনা নিয়ে? আজকের এই অনুষ্ঠানে জি। আলাউদ্দিন এবং অন্যরা যারা আছে, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন, আপনাকেও ধন্যবাদ। জি। আসলে যে ঘটনাটা ঘটেছে, আলাউদ্দিন নিজেও এটা উল্লেখ করলো যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসাবেই জি। আমার কাছে মনে হয়। মানে এই ঘটনাটা এই সময় সরকারের বয়স 3 মাস পেরোলো, আর দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস, সব মিলিয়ে মানে এই ধরনের ঘটনা এই মুহূর্তে এই সময় আমার মনে হয় যত যাই ঘটুক এটাই ঘটার কারণ ছিল। 2 নম্বর হচ্ছে মানে এনসিপি একটি নতুন রাজনৈতিক দল এবং তরুণ নির্ভর রাজনৈতিক দল, যারা আন্দোলনে একটা গৌরবময় ভূমিকা যে নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ পালন করেছে, তাদের নেতৃত্বে এই দলটি গঠন। এবং এই দলের গঠনের প্রেক্ষাপটে আমি অভিনন্দন জানাই এবং আমি ভীষণভাবে প্রত্যাশা করেছি যে তারা আগামী দিনে একটি সফল রাজনৈতিক দল হিসেবে নেতৃত্বে ভূমিকা পালন করবে। তো তাদের ভিতর থেকে জানার আকাঙ্ক্ষা থাকতে পারে, বোঝার বিষয় থাকতে পারে, এবং যেহেতু তারা একটা গণতান্ত্রিক আন্দোলনে, যে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সহ অধিকাংশ বিরোধী দল, আওয়ামী লীগ বাদে বা আওয়ামী লীগের কয়েকজন সহযোগী সংগঠন বাদে সবাই কিন্তু দীর্ঘ 18-20 বছর ধরে লড়াই সংগ্রাম করেছে গণতন্ত্রের প্রত্যাশায়, ভোটিং এ পাওয়ারের প্রত্যাশায়,
তো এই যেটা 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মীমাংসা হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি যাই থাকুক। হ্যাঁ, আমি আসলে একটু দুঃখ প্রকাশ করছি যেন শামসুজ্জামান দুদু একটা ছোট বিরতিতে যেতেই হবে, কিন্তু বিরতির পর ফিরে এসে এখান থেকে শুরু করব। কিন্তু আপনি যদি স্পেসিফিক তখন এই ব্যাপারটা একটু বলে দেন যে আসলেই যুবদল ছাত্রদল এর সঙ্গে জড়িত কিনা, এরকম কোনো তথ্য আপনার কাছে এসেছে কিনা যেখান থেকে আসলে আপনার কোনো বক্তব্য পাওয়া যাবে। আমি আসবো বিরতির পর ফিরে এসে। এবং মেহেদী হাসান পলাশ, আমি নিশ্চয়ই পুরো বক্তব্যটা নিয়ে আপনার কাছ থেকে একটু সামারি করার চেষ্টা করব, এবং সাথে একটু যুক্ত করে দিন কোনো তথ্য আসলে পেয়েছেন কিনা যে কারা আসলে এর সঙ্গে জড়িত, আপনাদের নিজেদের কোনো তথ্য আছে কিনা বা পর্যবেক্ষণ। জি। এই ঘটনায় ছাত্রদল বা যুবদল যাদের নাম আসছে বলে দাবি করছে, বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, আমার কাছে মনে হয় না যে এই ছাত্রদল বা বিএনপির কোন নেতা কর্মী এখানে যুক্ত আছে। আপনার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে কি মনে হয়, মানে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারীকে কারা এভাবে ডিম নিক্ষেপ করবে? মানে কোন রকমের সন্দেহ তালিকা তো থাকবে, কাদেরকে আপনি সন্দেহ করবেন? না, একটা মাউল তো অবশ্যই থাকতে পারে যারা দেশের পরিস্থিতিটাকে অস্থিতিশীল করতে চায়। বিরোধী দল বিশেষ করে এনসিপি বা বিএনপির মধ্যে একটি বিতর্ক তৈরি করতে চায়, এটা তো থাকতেই পারে, এটা না থাকারও কিছু নাই। যে এত নির্বিঘ্নে, এত স্থিতিশীল, এত ভালো একটি পরিস্থিতির মধ্যে দেশ এগোবে, এটা সবাই মেনে নেবে, মানে এটা আমার কাছে মনে হয়। মানে এনসিপি বা বিএনপি বা অন্য বিরোধী দল যারা আন্দোলনমুখী ছিল, তারা এটা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি মানে করবে, এটা আদৌ বিশ্বাসযোগ্য না। কিন্তু যারা ক্ষমতা হারিয়েছে, জি, যারা ক্ষমতার তৎকালীন সময় ক্ষমতার সঙ্গে যুক্ত ছিল, অথবা আন্তর্জাতিক যেসব দেশ গোষ্ঠী বাংলাদেশকে একেবারে যাচ্ছেতাই ভাবে ব্যবহার করেছে, বাংলাদেশকে লুণ্ঠন করেছে, তারা তো তাদের সাম্রাজ্য মানে ক্ষমতা এগুলো হারিয়েছে। তারা ঠিক বসে থাকবে? মানে বোঝা গেল যারা আসলে দেশ অস্থিতিশীল হলে লাভবান হবে তারাই হয়তো সেই সুযোগটা নিয়েছে। আমি আরো কথা বলবো, তবে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। মেহেদী হাসান পলাশ, আপনাকে আমি বলছি সিনিয়র সাংবাদিক, কিন্তু আপনার আরেকটা পরিচয় হচ্ছে আপনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি, এবং ঝিনাইদহের ঘটনা এবং নিশ্চয়ই আপনার আলাদা ইনভেস্টিগেশন আছে, সেটা একটু বলবেন, তাহলে আমাদের দুজন অতিথির সঙ্গে আলাপ করতে সুবিধা হবে। জি, ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভি যারা দর্শক এবং আমার সহ আলোচক। আপনি যেটা বলছিলেন যে আমি ঝিনাইদহের লোক, স্বাভাবিকভাবেই তো একটু আগ্রহ থাকে। আমি সারাদিন এটা খোঁজ করার চেষ্টা করেছি। দেখেন, এটা প্রথমত যে ঘটনা, নাসিরউদ্দিন পাটোয়ারী তো এনসিপির একটা কর্মসূচি ছিল, সেখানে মসজিদে নামাজটা পড়ে তারা যখন বেরিয়েছে, এটা বলতে খুব খারাপ লাগে। তখন যখন বেরোলো, তখন আমি বিভিন্ন লোকদের সাথে কথা বলেছি। আপনি যেটাতে শহরে আমার প্রচুর আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কথা বলেছি, সাংবাদিকদের সাথে আমার যোগাযোগ আছে, তাদের সাথে কথা বলেছি, রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। তখন একটা মিছিল হয়েছে, 1 2 3 4 অমকের এটা মার, এই যে মানে কওমে লুতের বংশধর, আমি সরি মিডিয়াতে এটা বলতে চাই না। হ্যাঁ, তো এই ধরনের যদি বলে যে তারেক জিয়ার এটা কর, সালাউদ্দিন আহমেদের এটা কর, হ্যাঁ, তো যারা এই পার্টি করেন তাদের ভিতরে এই ধরনের স্লোগান শুনলে তাদের ভিতরে কি প্রতিক্রিয়া হতে পারে? স্বাভাবিকভাবেই সেই সময় আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর কাছে গিয়েছিলেন যেন তিনি এ ধরনের আপত্তিকর বক্তব্য তার ওখান থেকে দেয়া না হয়। তখন কেউ একজন ডিমটা ছুঁড়েছে। এখন সেই ডিমটা কে ছুঁড়েছে, সে বিএনপির না এনসিপির না জামাতের না সাধারণ ক্ষুব্ধ জনতা, এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। এটা এখন পর্যন্ত আমরা স্লোগানটা আসলে কোথা থেকে আসছিল? ওই যে এর সাথে যারা ছিল, মানে নাসিরউদ্দিন পাটোয়ারীর সাথে যারা ছিল, তারাই এই স্লোগানটা দিচ্ছিল। তো ওইটাই বলতে গিয়েছিল যে এই স্লোগানগুলো আপনারা দিয়েন না, আপনারা আপনাদের কর্মসূচি করেন, প্রথম কথা। তো এটা একটা। 2 নম্বর, আমরা পরে যে ভিডিওগুলো দেখলাম, সেই ভিডিওতে আমরা কিন্তু দেখেছি যে একজনের রাজনৈতিক পরিচয়, তিনি শিবিরের। আপনি একটা জিনিস মনে রাখবেন, নাসিরউদ্দিন পাটোয়ারী বারবার বলছে যে এটা আইনমন্ত্রীর এলাকা। হ্যাঁ, এটা আইনমন্ত্রীর জেলা, আমারও জেলা, কিন্তু আমরা উভয়ই কিন্তু অন্য একটা উপজেলার বাসিন্দা এবং অন্য আইনমন্ত্রীও তাই। কিন্তু ওই যে জায়গাটা, ওইখানের এমপি কিন্তু জামাত, ওইখানের এমপি কিন্তু বিএনপি না।
ওই যে জায়গায় ঘটনাটা ঘটেছে ঝিনাইদহ সদর আসনে কিন্তু জামাত জিতেছে। তো কাজে দিস ইজ নট আইনমন্ত্রীর এলাকা, আরেকটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করলাম। এবং ওইখানে আপনি খেয়াল করে দেখেন ওখানে কিন্তু একটা শিবিরের লোক, মানে আমরা মিডিয়াতে দুটো লোককে আইডেন্টিফাই করেছে, আমি থার্ড আর একটা লোককে আইডেন্টিফাই করেছি যিনি 21শে আগস্ট গ্রেনেড হামলার হত্যা মামলার আসামি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি 17 বছর জেলখানায় ছিলেন এবং তিনি এই 36 জুলাইয়ের পরে তিনি বেরিয়েছেন। আচ্ছা। এবং একই সাথে তিনি আবার তার বিরুদ্ধে এই যে জঙ্গি সংগঠন জেএমবির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ বেশ ব্যাপকভাবে ছিল ওই সময়টাতে। তো এই ঘটনাগুলো, এখন তার পরিচয় কি? এখন সে কোন সংগঠনের সঙ্গে যুক্ত? এখন সে মানে বেরিয়ে আসার পরে সে এনসিপি রাজনীতির সাথে যুক্ত হয়েছে। আচ্ছা। আচ্ছা, তো এই মানে ঘটনাটা, এটা হলো একটা ঘটনা। এরপরে তো যখন পুলিশ ওখান থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে থানার ভিতরে নিয়ে এসেছে, কারণ সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়েছে এবং ন্যাচারালি ওইখানে তো যেহেতু সীমান্তবর্তী এলাকা, পুলিশ কিন্তু চেষ্টা করেছে নিরাপত্তা দেওয়ার। তবে যেখানে পুলিশের ব্যর্থতা সেটা হলো যে তারা মামলা করতে চেয়েছিল, এই মামলার কাজটি পুলিশ, যদিও পুলিশের অভিযোগ যে সার্ভার ডাউন, কিন্তু এই ধরনের অভিযোগগুলোকে আমি খুব গ্রহণ করতে রাজি না। আমি মনে করি যে যদি মানে মামলাটা সঠিক সময়ে করা যেত তাহলে কিন্তু এই হয়তো ঘটনাটা পরবর্তী যে কনসিকুয়েন্সগুলো হয়েছে সেটা হতো না। এখন আমাদের যে এনসিপির নেতা আলাউদ্দিন সাহেব বললেন, আলাউদ্দিন মোহাম্মদ বললেন যে ওনারা মানে এই মানে আলটিমেটাম একটা দিয়েছেন। দেখেন, আটকের আগে তো এটা কনফার্ম হতে হবে যে আপনি মামলা দিলেন, মামলা দেওয়ার সাথে সাথেই আটক করতে হবে, এটা তদন্ত করতে হবে। স্পষ্ট করেছেন ওই আলটিমেটাম না, মানে ফোর্স করার জন্য। আমি ফোর্স করার জন্য বলছি, কারণ কি আপনি দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু খুব ভোকাল ছিলেন এক সময় যে জামাতকে বলতেন তিনি এটা দিল্লির এক্সটেনশন, এবং জামাত নাম নিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, এবং জামাত সম্পর্কে খুব কট্টর সমালোচক ছিলেন। তো সেই নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এখন আবার জামাত শিবিরকে সাথে করে নিয়ে ঘুরছেন। তো কাজেই এই মানে ভিতর থেকে কে তার উপরে মামলা মানে হামলাটা করলো, এটা কি ছাত্রদলই করেছে, না জামাত শিবিরের কেউ করেছে, না এনসিপির কোনো গ্রুপ থেকে করেছে, এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। এখন ওনারা দেখেন, এই যে রামিসের ঘটনাটা আমরা বললাম, রামিসের ঘটনাটা নিয়ে আপনিও কথা বললেন, মিডিয়াতেও আছে। রামিসের ঘটনাটা কিন্তু একটা কি হয়েছে, ডিএনএ টেস্টে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে 48 ঘন্টা সময় লাগবে, 48 ঘন্টা সময়ের পরে আমরা মানে রোববারে এটার চার্জশিট দেওয়া হবে। তো ওনারা বলছে তার আগেই মানে এটা করতে হবে, এবং মানে এটা এরকম শরিয়া আইনে প্রকাশ্য বিচার করতে হবে। ইলেকশনের আগে যারা বলেছে তারা শরিয়া আইন চায় না, এখন বলছে শরিয়া আইনে প্রকাশ্য বিচার করতে হবে। ইলেকশন এখন যারা বলছে মানবাধিকার কমিশনের মানে এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানবাধিকার কমিশন চায়, এটা আসলে ঘটনাটা এত টাচি যে মানুষ আসলে খুব ক্ষুব্ধ হয়ে কথাটা বলছে। আমি আপনাকে না একটু বলি, শুনুন। দেখেন, একই সময়ে কিন্তু আরো অনেকগুলো রেপের ঘটনা আছে। আপনি এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম যে তৌহিদে জনতা মিছিল করছে। আপনি দেখেন অনেকগুলো মাদ্রাসাতে কিন্তু অনেকগুলো নারী শিশু এবং পুরুষ শিশুকে রেপের ঘটনা আছে। ওনারা কিন্তু সেগুলো নিয়ে কাজ করছেন না, ওনারা একটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করছেন। দ্যাট ইজ দ্য পিক অ্যান্ড চুজের একটা ব্যাপার, এগুলো একটা মাথায় রাখতে হবে। বাট প্রশ্নটা হলো এখানে যেটা আপনি বলেছিলেন যে কেন এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, আমি এটা আসবো, হ্যাঁ কেনটা আমি আসবো, তার আগে আপনি যেই কটা পয়েন্ট বলেছেন আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের বক্তব্যটা শুনে আসি। আমি কেন এই বিষয়টা একটু বলতে চাই, আমি শেষ করে আসছি। হ্যাঁ, আলাউদ্দিন মোহাম্মদ, 3টা পয়েন্টের যদি ব্যাখ্যা আপনি দেন। প্রথমত, যেহেতু মেহেদী হাসান পলাশ নিজেই ঝিনাইদহের মানুষ, ঝিনাইদহের সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন, তিনি ইনভেস্টিগেশন করে যেটা বললেন, প্রথমত সেখানে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছিল। জুম্মার নামাজ থেকে বের হয়ে এসে একটা মানে ক্যাম্পেইনের মতো হচ্ছে, সেখানে কেন অশ্লীল স্লোগান কারা দেবে, এটা কেন হবে, এটা একটা বড় প্রশ্ন, যদি ব্যাখ্যা দিতেন। দ্বিতীয় বিষয়, আশপাশ না সেই জায়গাটা, যিনি এমপি তিনি জামাতের, সেই জায়গায় আসলে এই ধরনের ঘটনা কেন ঘটতে পারে সেই প্রশ্নটা আসলে সেই এমপিকে করা হয়েছে কিনা। আর 3 নম্বর বিষয় হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলার একজন আসামি 17 বছর জেল খেটে বের হয়ে এসে তিনি এনসিপি রাজনীতি করছেন, এই তথ্যটা আপনাদের জানা ছিল কিনা? জি হ্যাঁ, আপনাকে যে বিষয়টা আমি বলতে পারছি সেটা হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেই কর্মসূচিগুলি করে তখন তার সাথে মিনিমাম 8 থেকে 10 জন মোবাইল জার্নালিস্ট সবসময় থাকেন। আচ্ছা, তো যদি সত্যিকার অর্থেই মেহেদী হাসান পলাশ ভাই যেটা বলেছেন যে একদম হাসিনার কায়দা, আমরা হাসিনাকে বলতাম যে 1 2 3 4, হ্যাঁ, শেখ হাসিনা স্বৈরাচার কিংবা আরো অনেকগুলো জায়গা। এখন আমরা হুট করে তারেক রহমানকে যদি এই ধরনের দিয়ে থাকে, আমার প্রথমত হচ্ছে
এই ফ্যাক্ট নিয়ে আমার সন্দেহ আছে। যদি এটা যেহেতু পুরোটাই মানে ওই পাটোয়ারি তো এখন আসলে মিডিয়ার খুব যে আপনার স্পটলাইটে আলোচিত। থাকে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, তো এখন পাটোয়ারি কোথায় মুভ করছে, ঢুকছে, বের হচ্ছে, মোটামুটি সবগুলো তো রেকর্ডেড। যদি ওইটা হয়ে থাকে, প্রথমত আমি বলবো যে এই বিনা উস্কানিতে এই ধরনের কোনো স্লোগান দেওয়া উচিত না, এবং এনসিপি উচিত তার নিজের রাজনীতি করা, যেটা আমরা করে যাচ্ছি, চেষ্টা করছি। দ্বিতীয়ত হলো যে ছাত্র দলের যেই নেতা ইবির ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমার সেশনের 27 সেশনে যেটা ভাই বললেন, উনি গিয়েছেন নাসরুদ্দিন পাটোয়ারিকে সতর্ক করতে। এখন ওনারা কি বসেছিলেন যে ওইরকম স্লোগান হবে আর আমরা গিয়ে বলে আসবো? এইটা আমার বিশ্বাসযোগ্য না যে উনি এখানে স্ট্যান্ড বাই ছিলেন যে পাটোয়ারি যেহেতু আসছে নিশ্চয়ই এই ধরনের স্লোগান হবে, এবং আমি তাকে আজকে মোটামুটি সভ্য করার সব লেসন দিয়ে আসবো। এইটা হলো এখানে যে আমি দ্বান্দ্বিক অবস্থাটা দেখতে পাচ্ছি। 2 নাম্বার যেটা বলেছিলেন যে জায়গাটা যিনি আসলে এমপি তিনি জামাতের এমপি। হ্যাঁ, আচ্ছা, এমপি তো আসলে দেখেন মানে বিরোধী দলীয় যারা এমপি তাদের মূল কাজ হলো সংসদের প্রতিনিধিত্ব করা, আইন শৃঙ্খলা রক্ষা, এগুলোর কাজ হলো সরাসরি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনার যে পুলিশের যে চেন অফ কমান্ড আছে সেটা। এখন কোথাকার কে এমপি সেটার কাছে কিন্তু আমরা কখনোই সেইভাবে আমরা অ্যাপ্রোচ নিয়ে যাই না। এখন মামলা নিবে কি নিবে না সেটা তো আসলে সেখানকার এমপির কাজ না, এবং যেটা পলাশ ভাই নিজে বলেছেন, আমি এটা নিয়ে জন্য রিপিট করছি না, যে পুলিশকে পলাশ ভাইরা হোক যারাই হোক এটার আগের মতো ব্যবহার করা ঠিক হচ্ছে না, ঠিক হবে না, এটা পলাশ ভাই ইতিমধ্যে বলেছেন। যে কোনো কারণে হোক এটা করা যাবে না। 3 নাম্বার যেটা বলেছেন, এটা যদি হয়ে থাকে যে কেউ একজন 17 বছর জেল খাটার পর এনসিপি রাজনীতি করছে, অ্যাকচুয়ালি আমি জানি না ফ্যাক্ট। অন্যায় কোথায়? উনি তো জেল খেটে এসেছেন 17 বছর, উনি কি জেল খাটার পর আর রাজনীতি করতে পারবেন না? বিএনপির বেশিরভাগ নেতা তো বিভিন্ন মিথ্যা মামলায়, সত্য মামলায় জেল খেটেছেন। আচ্ছা, এখানে কি ওনার অস্ত্র ছিল? না, ওনার হাতে অস্ত্র ছিল না। জি, এবং মানে সবচেয়ে বাজে বিষয়টা হলো যে 21 অগাস্টের যে গ্রেনেড হামলা, যেই গ্রেনেড হামলাটা কিন্তু বিএনপির গত শাসনামলের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়, অন্তত ম্যানেজ না করতে পারা, এটা আপনার এটাকে স্টপ করা এক বিষয়, কিন্তু পরের যে তদন্ত সবকিছু মিলিয়ে সেইটাকে এনে সেটা একজন আসামিকে নিয়ে উনি যেভাবে এনসিপির দিকে তাক করছে, আমার মনে হয় মানে এটা উচিত হচ্ছে না আর কি। একদম। আপনি তিনটা প্রশ্নের উত্তর স্পেসিফিক। তৃতীয় প্রশ্নটা আমি আরেকটা ইতিবাচক দিক খুঁজে পাই, যে এটা তো আমি তো ঢাকায় বেশিরভাগ থাকি, তো আমি জানতাম না যে তৃণমূলে এনসিপিতে এত ভয়াবহ সন্ত্রাসী, ভয়াবহ রকম আপনার ফিগার যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে তো এনসিপি খুব দ্রুত আপনার সারা দেশে আরো শক্তিশালী হয়ে উঠবে। আমি আসলে এটাতে আমি কি বলবো যে কনসার্নটাতে আমি বড় আমি শামসুজ্জামান দুদু আপনার কাছে আসবো, তার আগে একটা ছোট্ট সম্পূরক মন্তব্যটা একটু জেনে নিতে চাই। মেহেদী হাসান পলাশ, সাথে বলবেন কেন এটা হবে। আচ্ছা, দেখেন, ওই প্রথম কথাটা হলো যে এনসিপির যে 21 আগস্ট গ্রেনেড হামলার কথাটা উনি বলেছেন, এটা বিএনপির আরো অনেক নেতারাই জেলে ছিল। ওনার বিরুদ্ধে মানে ওনার নামটা হলো উজ্জ্বল, ওনার পিতার নাম বেলায়েত হোসেন, পবাহাটিতে বাড়ি, এবং উনি আমি রেকর্ড বললাম ওনার বিরুদ্ধে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টতার একাধিক অভিযোগ বিভিন্ন সময় আছে। আমি স্থানীয় বিএনপি নেতারা এবং অন্যান্য লোক সাংবাদিকদের কাছ থেকে এটা আমি শুনেছি, তারা এটা বলেছেন। আচ্ছা, আমি আবার ওনার ছবিও আমি মার্ক করে আমার ফেসবুক প্রোফাইলে দিয়েছি। আচ্ছা, উনি দেখে নিতে পারেন। দ্বিতীয়ত বিষয় হলো যে আরেকটা কথা বলেছেন আমাদের গেস্ট আলমগীর আলাউদ্দিন মোহাম্মদ, আমি সরি বারবার ভুল নাম করছি, যে এখানে ছাত্রদলের নেতা কিভাবে জানতো, বা এই ব্যাখ্যাটা হয়তো ছাত্রদলের নেতাই দিতে পারবে। তবে গত কয়েকদিন যাবৎ আপনি দেখেন যে যেভাবে ঢাকাতেই নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য, যে ধরনের উগ্রতা, এবং বিভিন্ন সময় আপনি দেখেন এই রামিসার ঘটনার পরে আমি এটা দেখানো খুব খারাপ, ফেসবুকে লেখা হচ্ছে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে, মানে যে নোংরা ভাষায় লেখা হচ্ছে, এটা তো সহ্য করা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে আছে কিনা সেগুলো নিয়েও প্রশ্ন তুলে নানা রকম নোংরা কথাগুলো বলা হচ্ছে। এইগুলো কারা বলা হচ্ছে, এইগুলো স্ক্রিনশটগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছে এবং বলা হয়েছে, কিন্তু এখানে আমি বলতে চাই না, কারণ এটা একটা ন্যাশনাল মিডিয়া। কি নোংরা ভাষায়, কাজেই এটা তো খুবই অনুমান করা যায় এভাবে। আচ্ছা, পলাশ ভাই যেটা বলছেন যে এই যে প্রধানমন্ত্রীর সম্মানিত মেয়ের বিরুদ্ধে যে আপত্তিকর মন্তব্য, এখানে কি এনসিপির কারো কোনো সংশ্লিষ্টতা আছে? না, এনসিপির কথা বলেননি, সাম্প্রতিক সময় যা ঘটছে। আপনি আরেকটা জিনিস দেখেন, এনসিপির নেত্রী ডাক্তার মাহমুদা মিতু নাসিরুদ্দিন পাটোয়ারি নিয়ে একটা পোস্ট দিয়েছে,
তারপরে নিচে একজন কমেন্ট লিখেছে, আপু এই পোস্টটা ডিলিট করেন আমাদের লোকজন, এবং উনি কিন্তু ডিলিট করে দিয়েছেন। এটাও আপনি নিশ্চয়ই দেখেছেন। আমি আচ্ছা কারণটা বলি, আপনি কারণটা নিয়ে আপনাকে প্রশ্ন করেছিলেন। দেখেন, এই যে মানে যেটা আমাদের প্রথমের সুন্দর আলোচনাটা ছিল যে একটা মানে যৌথভাবে আন্দোলনের আসলো না, বাংলাদেশে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পরে আপনি দেখেন গত কয়েকদিন যাবৎ বর্ডারে কি হচ্ছে। যেই বর্ডারে একসময় আমাদের বিজিবি পিঠ দিয়ে বসে থাকতো, সেই বিজিবি এখন কিন্তু পিছনে গুলি করছে যদি ওরা ঢোকার চেষ্টা করতেছে। আজকেও কিন্তু যখন ওদের চোরা কারবারি যখন ঢোকার চেষ্টা করেছে, তখন কিন্তু লালমনিরহাটের পাটগ্রাম বর্ডারে কিন্তু এটা হয়েছে, আজকেও হয়েছে, এটা নিয়ে হয়েছে, এবং গত কয়েকদিন যাবৎ হয়েছে। একইভাবে যখন সরকার পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ নিয়ে একেবারে সিরিয়াসলি কাজ করতে যাচ্ছে, যেগুলো ভারতের অপছন্দ, ঠিক একইভাবে আপনি খেয়াল করবেন যে এই বাংলাদেশ কিন্তু এই যে আমাদের যে নিরাপত্তার বা প্রতিরক্ষার ব্যাপারে পাকিস্তানের সাথে কিছু এগিয়ে যাচ্ছে, এবং আগে হাসিনার আমলে বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ দেওয়া হতো, এরপরে এখন সেটাকে টেনে নিয়ে পাকিস্তানে নেওয়া হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে ওনারা বলেন পছন্দ করেন, শিলং সালাউদ্দিন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পাকিস্তানের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য চুক্তি করেছে। একই সাথে আমাদের শিক্ষামন্ত্রী পাকিস্তানের সাথে নলেজ করিডোরের একটা শুরু করেছে। এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলোতে কিন্তু গতকালকে আমরা দেখলাম বিবিসির একজন সাবেক সাংবাদিক, মানে বাংলা বিভাগের সাবেক প্রধান, তিনি বললেন যে বাংলাদেশের বর্তমান সরকারের এই প্রতিরক্ষা নীতি ভারত ভালোভাবে দেখছে না। এবং আপনি দেখেন রিসেন্টলি শেখ হাসিনা বলছেন, আমি খুব দ্রুতই মাথা উঁচু করে আমি ঢুকবো। অর্থাৎ আমরা বাংলাদেশ যখনই ভারতের এই যে হেজিমনি থেকে বেরিয়ে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, তখনই কিন্তু এখানে নানাভাবে অস্থিরতা তৈরি করা হয়। এখানে তো এনসিপিরও হ্যাপি হবে, তারা তো খুশি হবে যে ভারতের বিপক্ষে। আমি বলছি যে এই যে সিচুয়েশনগুলো ঘটে আমাদের রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে কিন্তু এদের বিভিন্ন অ্যাসেট থাকে। তারা নানা ধরনের নাশকতা করার চেষ্টা করে, তারা নানা ধরনের, এটা বিএনপির ভিতরে থাকতে পারে, জামাতের ভিতরে থাকতে পারে, এনসিপির ভিতরে থাকতে পারে, অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে থাকতে পারে, সাধারণ জনগণের মধ্যেও থাকতে পারে। সরকার মূল উদ্দেশ্যটা হলো সরকারকে অস্থিতিশীল করা, রাষ্ট্রকে অস্থিতিশীল করা, এবং বাংলাদেশ যেন ভারতের এই হেজিমনি থেকে বেরোতে না পারে, বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই যে পদ্মা ব্যারেজ বা তিস্তা ব্যারেজের মতো যে বিষয়গুলো, যেমন দুদু তিনি স্পষ্ট করে বলেছেন যে একজন অস্থিতিশীল করার চেষ্টা করছে কোনো না কোনো মহল, কারণ সেটা আসলে এনসিপি হবে, সেটা কি সেটা না, এখন হয়তো এনসিপি আর পরে আরেকটা জায়গা থেকে হতে পারে, আরেকটা নানা জায়গা থেকে আসতে পারে। নট দিস, আমি তো বললাম যে এটা নানা ভিতর থেকে নানাভাবে আসতে পারে। এটা যে এনসিপি ডেলিভারেটলি করতে পারে, আবার ডেলিভারেটলি নাও করতে পারে, তাদের ভিতর থেকে নানা লোক করতে পারে। ইভেন এটা বিএনপির ভিতর থেকেও কেউ সাপোর্টার্সটা করতে পারে, জামাতের ভিতর থেকে আসতে পারে, প্রশাসনের ভিতর থেকে আসতে পারে, নানা জায়গা থেকে আসতে পারে। এই যে ভারতের যে অ্যাসেটগুলো শেখ হাসিনার আমলে নানা জায়গায় যে তারা তৈরি করেছে, তারা এই চেষ্টা করবে বাংলাদেশ যেন ভারতের এই হেজিমনি থেকে বেরোতে না পারে। এটাকে আমি এই অস্থিরতাকে পুরাতন বলয়ের ভিতরে ঢোকানোর হয়তো একটা চেষ্টা। আমি একটু শামসুজ্জামান দাদা আপনার মতামতটা একটু নিতে চাই, কারণ এটা অনেক বড় সেনসিটিভ একটা বিষয় তুলে ধরলেন মেহেদী হাসান পলাশ। যদি তেমনটাই হয়, বিএনপির মধ্যে, এনসিপির মধ্যে, সবকিছুর মধ্যে যদি কেউ গুপ্ত থাকে, তাহলে তো আলাদা করে ইনভেস্টিগেশনের প্রয়োজন। সেখানে যদি দুই দলের মধ্যে এরকম রেশারেশি প্রান্তিক পর্যায়ে হয়, সংকটটা তো বেড়ে যাবে। জি, বলতে বলা ঠিক হবে না। জি, এটা জামাত শিবিরের একটা প্রবণতা কাজ করতো যে ওরা গুপ্ত শব্দটা বললে আমি বিভিন্ন মাধ্যমে দেখি খুব রাগান্বিত হয়, অস্থির হয়। ওরা আসলে ছাত্রলীগের মধ্যে থেকে ক্যাম্পাসে থাকার চেষ্টা করতে, এটা তাদের লজিক। এই জন্য তারা মিশে থাকতো ওখানে ছাত্রলীগের মধ্যে, শিবির নামে তারা কাজ করতে পারত। এখন আমার যেমন মনে হয়েছে তাদের এই কৌশলটা ছাত্রলীগ যদি আবার নিয়ে থাকে, ছাত্রলীগের লোক এখন আবার শিবিরের মধ্যে মিশে থাকে। যখন আন্দোলনকারী শক্তিদের উপরে ছাত্রলীগ আক্রমণ করতো, তাহলে আমার মনে হয় শিবিরের ওই ছেলেগুলো আন্দোলনকারী শক্তিদের উপর আক্রমণ করতো। কারণ আন্দোলনকারীদের তো রক্ষা করার জন্য হলে হলে তারা শেল্টার দিত না। তো আসলে গুপ্ত সুপ্ত এইসব বিষয়গুলো যারা গণতান্ত্রিক রাজনীতি করবে, তারা যদি প্রকাশ্যে না থাকতে পারে, তাহলে এই দেশের সমাজতান্ত্রিক একটা গোষ্ঠী ছিল যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করত।
যাতে সরকার তাদেরকে জেলে না বসতে পারে। যেহেতু সমাজতন্ত্রের কথা পাকিস্তান আমাদের বলতো, এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হলো। তো জামাত সবসময় নিজেদেরকে আড়াল করে একটা সুবিধার অংশ হিসেবে কাজ করতো, সেই জন্য নানান বিতর্ক তৈরি হয়েছে। এখানে একটা জিনিস যে ছাত্র দলের নামে ওই স্লোগান যেন না দেয়, এই জন্য আগে গিয়ে বলছে এটা নাকি স্লোগান গুলো হওয়ার পরে সে গিয়ে নিষেধ করবে। মেজাজে পরিষ্কার করবেন না, স্লোগানগুলো দেয়ার এটা আছে, যেমন কোন কোন মিডিয়া বলছে যে আগেই গিয়ে বলা হয়েছে আপনারা কোনো মানে ইয়ে করেন না, তখন এটা হয়েছে। আবার কোন কোন জায়গায় বলা হচ্ছে, আমাকে যারা বলেছে তারা বলছে এই স্লোগানগুলো দেওয়ার পরে ও গিয়ে নিষেধ করেছে, যে পরিস্থিতি খারাপ হতে পারে এটা দিয়েছে। দুই রকমই আছে। এমন কোনো কারণ নাই, আমি একটু বলি, এমন কোনো কারণ নাই মানে এনসিপি বা অন্যরা কেউ একজন মিছিল করছে, আমরা আগে ভাগে গিয়ে ছাত্র দল, যুব দল, বিএনপি এদের কি খেয়ে দেয় কাজ নাই? এরা কি গোয়েন্দা সেকশনের লোক? আগে ভাগে গিয়ে অনুরোধ করবে এই স্লোগান গুলো দেন না? আসলে এই স্লোগান গুলো বা আপত্তিকর কোনো আচরণ বা ভূমিকা থাকলে তখন বিএনপির মধ্য থেকে কেউ যদি গিয়ে অনুরোধ করে, এটা আমার কাছে মতে এটাই যৌক্তিক হবে। আচ্ছা, আর এটা তো বন্ধুত্ব সুলভ দৃষ্টিভঙ্গি নিয়েও করতে পারে, যেহেতু একসঙ্গে তারা আন্দোলন করছে, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছে, এটা তো আপত্তিকর না। আমার কাছে যেটা মনে হয়েছে, এখন যত দিন গড়াবে বা সামনের দিকে এগোবে, ওই যে আমি শুরুতেই বলেছি, একটা মহল তো চাবে যারা ক্ষমতা হারাইছে, কারো না কারোর উপর নির্ভর করতে চাবে, কোনো না কোনো ভাবে তারা একটা জায়গা তৈরি করতে চাবে। সেই ফাঁদে যারা পড়বে, সেই ফাঁদে যে যারা পা দিবে, তখন এই পরিস্থিতি অন্যরকম হবে। আর সরকার হিসাবে তার দায়িত্ব হচ্ছে 1 নম্বর আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কোনো কোনো জায়গায় কঠোর হওয়ার প্রয়োজন দেখা দিলে সেটা কঠোর হতে হবে, একদম। আর যদি মনে হয় যে অনুরোধের মধ্য দিয়ে যদি পরিস্থিতি নরমাল রাখা সম্ভব, নরমাল রাখবে। আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আমি বিরতিতে যাব, কিন্তু আলাউদ্দিন মোহাম্মদ, আপনার একটা মন্তব্য সব শেষ। জি, আমার মন্তব্য শুনতে যাচ্ছেন? জি, আমি আপনার সবশেষ মন্তব্যটা জানতে চাচ্ছি এই অর্থে, কারণ এখানে অনেকগুলো বিষয় এসছে। তার ভিতরে একটা হচ্ছে যে এনসিপির ভেতরেও হয়তো কেউ থাকতে পারে যে ভারত নাখোশ হলে তারা মানে নিজেরাও নাখোশ হবে, অর্থাৎ এনসিপি যে আদর্শ সেই আদর্শের উল্টো দিক ধারণ করছে এমন কেউ হয়তো এনসিপির মধ্যে থাকতে পারে, তাই তো? সব জায়গায় সব দলের ভিতরে থাকতে পারে, এটা সব দলের ভিতরে থাকতে পারে। তো আমার শুধু এই আলাপেই কথা হয় না, ওনার সাথে যেমন উনি যে বিষয়গুলো নিয়ে আসছেন, আমার মনে হয় পলাশবের সাংবাদিকতা যতটা না ডোমেস্টিক পলিসি নির্ভর, তার চেয়ে বেশি আন্তর্জাতিক রাজনীতি নির্ভর, এবং আমরা একসাথে অনেক বিষয় শেয়ারও করি। তো আমার এই জায়গাটা মনে হয় যে হ্যাঁ, অ্যাসেট থাকতে পারে, কিন্তু এই অ্যাসেটের সাথে কিংবা বর্তমান যে বিএনপি যেভাবে আপনার, আমি ভারত বিরোধী অবস্থান বলবো না, সার্বভৌমত্ব রক্ষায় যে আপাতত দৃশ্যমান কিছু পদক্ষেপ নিয়েছে আমরা তো অ্যাপ্রিসিয়েট করি, এবং বিএনপিকে সমর্থন করা, এবং এই সরকারকে যে একটা স্টেবলি যে সরকার পুরো সময়টা অতিবাহিত করতে পারে, সেটার জন্য আমরা যৌক্তিক চাপ প্রয়োগ করে সরকারকে অবশ্যই পথে রাখবো এবং এটা সমর্থন করি। কিন্তু এটার সাথে যে আপনি উনি মসজিদ থেকে বের হয়েছেন, স্লোগান দিয়েছে, হামলা করেছে, এবং ভাই কিন্তু বলতে পারে না যে কেন ছিল ছাত্র দলের ওই নেতা সেখানে। তার মানে হলো যে এই বিষয়টা হলো যে সামহাও আপনার এই যে একটা অঘটন ঘটলো, এটাকে একটা গল্প, একটা ন্যারেটিভের মাধ্যমে এটাকে আপনার এড়িয়ে যাওয়া। আমার মনে হয় যে কাজ হবে বিএনপির, কিংবা যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী এবং দুদু ভাইয়ের মতো যারা বিএনপির পতাকা বহন করছেন, তাদের কাজ হবে যে এই ঘটনাটাকে একেবারে বিএনপি কোনোভাবে ওন না করে ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া, এবং ওখানে সত্যিকার অর্থে যারা কালপিটে হামলার সাথে যুক্ত, ইভেন যদি কোনো আপনার স্লোগান দিয়েও থাকে, আপনি হামলা করতে পারেন না, সেই কালচার আমরা ফিরে যেতে চাই না। ফুল স্টপ, এই জায়গাটা আমাদেরকে একমত হতে হবে, এবং আমরা বিএনপির কাছে সেটাই চাই, এবং পরবর্তীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে আমরা চাই যে বিএনপি অন্তত এনসিপি জামাত তার বিরোধী শক্তির সাথে, আমি আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট বুঝতে পেরেছি, আওয়ামী লীগ যেভাবে ডিল করেছে বিরোধী দল, সেই পুনরাবৃত্তি যেন এখন আর না হয়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে, এবং যেহেতু ঘটনা ঘটলো, আশা করা যাবে যে খুব দ্রুতই হয়তো সেটা সমাধান হবে এবং অপরাধী চিহ্নিত করা যাবে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য, ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন একাত্তর চ্যানেলে, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে, এবং ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত।
এবং মোহাম্মদ কামরুজ্জামান আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং বলে রাখি আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ। এবং দর্শক আপনাদেরকে ছোট করে প্রেক্ষাপটটা বলে রাখি, মূলত ভারতে ঠিক এই মুহূর্তে সবচাইতে আলোচনা এবং পাকিস্তানেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ককরোচ পার্টি। ভারতে সেটা সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি এবং পাকিস্তানে সেটা সিএপি বা ককরোচ আওয়ামী পার্টি। এবং প্রেক্ষাপটটা হচ্ছে গেল 15 মে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টে এক শুনানিতে তিনি বলেছিলেন তেলাপোকার মতো কিছু তরুণ আছে যারা চাকরি পায় না কিংবা কোনো পেশায় তাদের জায়গা হয় না, তাদের কেউ কেউ গণমাধ্যম কর্মী সাজে, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হয়, আবার কেউ তথ্য অধিকার বা RTI কর্মী বা অন্য কোনো অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করে। অর্থাৎ তিনি তাদেরকে বলেছেন ককরোচ বা তেলাপোকা। এরপর থেকেই তরুণরা ক্ষোভে ফুঁসে উঠেছেন, বলা হচ্ছে নতুন একটা জেনজির আন্দোলনের দিকে যাচ্ছে। এটা নিয়ে একটু কথা বলতে চাই। মেহেদী হাসান পলাশ, আপনি আলাদা করে এই ককরোচ পার্টির দিকে নজর রাখছেন, কি হচ্ছে একটু বলবেন আসলে ছোট করে? ধন্যবাদ। এটাকে যদি বলেন যে একটা অসাধারণ বা অভূতপূর্ব বিপ্লব, আপনি যেটা বলছিলেন যে একজন বিচারপতির এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার এই যে এই 16 তারিখে মানে গত 16 তারিখে এই আন্দোলনটি গড়ে ওঠে এবং এই পার্টিটির জন্ম হয়। এবং ভদ্রলোকের নাম হলো অভিজিৎ দীপক। উনি আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার বা সোশ্যাল মিডিয়া প্রমোট দায়িত্ব পালন করেন এবং উনি আমেরিকায় পড়াশোনা করেছেন। আমেরিকার সাথে তার কিছু আমরা দেখলাম ওনাকে নাম হচ্ছে অভিজিৎ দীপকে। দীপক বলছে দীপকে, হ্যাঁ। তো এই ভদ্রলোক এবং এরপরে এই যে উনি বললেন, এটার বলার পরে যে আমরা ককরোচদের মতো যারা, তারা মানে তাদের একটা পার্টি থাকা দরকার। তো আসলে হচ্ছে কি, এটা কেন হলো তার আগে আমি এটুকু বলিনি যে এই যে পার্টিটা হওয়ার পরে এটা এতটা পপুলার হয়েছে যে আপনি জানেন এই কয়েকদিনের মধ্যে এখন 2,15,00,000 তাদের যে মানে ইনস্টাগ্রাম ফলোয়ার 2,15,00,000, যেখানে আপনার বিজেপির মতো পার্টি অনলি মানে 8.8 মিলিয়ন অর্থাৎ 88 লক্ষ, কংগ্রেসের মতো পার্টি যেটা পুরো একেবারে যার ভারতের প্রতিষ্ঠাতার সাথে জড়িত 1,33,00,000, সেখানে তারা কিন্তু 2 কোটি অলরেডি হয়ে গেছে। এবং আপনি জানেন যে বিজেপি কংগ্রেস মিলিত যা সদস্য সেটাও বেশি হয়ে গেছে। এবং অলরেডি ভারত সরকার এটার যে এক্স পেজ এটা কিন্তু তারা ব্যান করে দিয়েছে। এবং এই যে ইনস্টাগ্রাম পেজ যেটা, সেটাও কিন্তু ব্যান করার জন্য অলরেডি অনেক চেষ্টা হচ্ছে, আবেদন করেছে। এবং এখন যেটা হয়েছে সেটা হলো যে ভারতের বিভিন্ন আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম যে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং এটাকে তারা বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় যে জেনজির যে বিপ্লবের বিষয়টা তার সাথে মিলিয়ে দেখছে এবং এর সাথে ডিপ স্টেটের একটা ষড়যন্ত্রের বিষয়টা তারা টেনে এনে সরকারকে কিন্তু নোটিশ করেছে এবং মনে করছে যে একই ধরনের ঘটনা ভারতেও ঘটতে পারে যেহেতু এটা হয়েছে। এবং আজকে থেকে আবার এটা আপনি যেটা বলছিলেন যে পাকিস্তানে কিন্তু আমরা আবার দেখছি যে ককরোচ আওয়ামী পার্টি নামে আরেকটা আসছে। বাট ভারতে এটা কেন হলো, হ্যাঁ, যে এইভাবে হঠাৎ করে এটা দেখেন গত মানে কয়েক বছর ধরে ভারতের অর্থনীতি কিন্তু প্রচণ্ড রকমভাবে নিম্নগামী এবং আপনি দেখেন যে বাংলাদেশের থেকেও তাদের কিন্তু জিডিপি অনেক কমে গেছে। এবং এই যে গত মানে কয়েক মাসে আপনার পাকিস্তানের রুপিকে মানে পিকেআর যেখানে এগোচ্ছে সেখানে কিন্তু ভারতের রুপির মান কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে, বেকারত্বটা বাড়ছে, হ্যাঁ, মানুষের ভিতরে নানা বিষয় নিয়ে অসন্তোষ। আন্তর্জাতিক পর্যায়ে তাদের ভারত সবসময় কি করে, তার যে ব্যর্থতাগুলো আছে সেই ব্যর্থতাগুলো সে ওই যে মানে পাকিস্তান বিরোধিতা দিয়ে এক ধরনের উগ্রতা, এই ধর্মান্ধতা, মানে একটা প্রতিবেশীর প্রতি বিদ্বেষ, এইগুলো দিয়ে এক ধরনের উগ্র জাতীয়তাবাদ দিয়ে এটাকে চাপিয়ে রাখে তার ব্যর্থতাগুলো। এখানে এই যে অপারেশন সিন্দুরের পরে তার যে হারার পরে ইন্টারন্যাশনালি আপনার বারবার কিন্তু পাকিস্তানের কাছে হেরে যাচ্ছে এবং এই প্রেসিডেন্ট ট্রাম্প একবার বলছে 8টা বিমান হারিয়েছে, একবার বলছে, এবং কন্টিনিউয়াসলি গ্রেট জেনারেল, গ্রেট মানে পাকিস্তানের গ্রেট ফ্রেন্ড মানে বলছে যখন। এবং এই যে ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানের এই ভূমিকাতে কিন্তু ভারত প্রচণ্ড রকমভাবে কোণঠাসা এবং ভারতীয় মিডিয়াগুলোতে কিন্তু ব্যাপকভাবে বর্তমান সিটিং সরকারের কে সমালোচনা করা হচ্ছে।
এই জায়গায় কিন্তু আমাদের এই তরুণ মানে ভারতীয় তরুণদের মধ্যে একটা চরম হতাশা কাজ করছে, মানুষের মধ্যে একটা চরম হতাশা এটা কাজ তো করছে। অনেকে জানতে চাইবে কিন্তু যে সত্যি যদি হতাশা থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে কেন? তাদের তো ভরাডুবি হওয়ার কথা। না, পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে আপনি জানেন, আমরা এটা কথা বলেছি, সেটা হলো যে পশ্চিমবঙ্গে বিজেপি জেতার কারণ এখানে 91 লক্ষ ভোটারকে আগেই বাদ দেওয়া হয়েছে এসআইআর আন্ডারে, যেটা মোট ভোটারের 12%। কিন্তু এই ফলাফল নির্ধারিত হয়েছে কিন্তু অনলি 4%। তার মানে আপনি চিন্তা করেন, এবং এই যে অলরেডি আসন ভিত্তিক বিশ্লেষণগুলোতেও দেখা গেছে যে বিজেপি 105টা আসনে বিজেপি জিতেছে, যেখানে আপনার জয়লাভের রেজাল্টের থেকে আচ্ছা, আপনার আমরা ভোটারটা ককরোচ ইয়ে ছিল, পার্টিতে যাই, জি। তাই না? তো এই যে ককরোচ পার্টিটা এখন যেটা হয়েছে, তারা কিন্তু তারা এক ধরনের গঠনতন্ত্র ই করছে, তারা 5 দফা দাবি দিয়েছে। সেই 5 দফা দাবির মধ্যে প্রথম দফাতেই আছে যে বিচারপতিদের রাজনীতিতে যাওয়ার নিষিদ্ধ করতে হবে, তারপর অনেকগুলো আছে। এবং এই যে মানে তাদের যে বিষয়, এই দাবিগুলো কিন্তু খুব সিম্পল দাবি, কোনো মানে বড় কোনো দাবি না, এবং সবাই আসলে দাবির সাথে একমত, সবাই দাবির সাথে একমত। এবং প্রত্যেক মানুষ প্রত্যেক জায়গা থেকে, আপনি যদি ওদের ফেসবুক পেজে যান বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে যান, প্রত্যেক মানুষ প্রত্যেকের জায়গা থেকে কিন্তু নানা ধরনের ইনপুট দিচ্ছে। এটা কি ম্যাটিকুলাস ডিজাইন বলবো আমরা? ওরা মনে করছে যে এটা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ হতে পারে, আচ্ছা। যেহেতু এখানে প্রতিবেশী সবগুলো জায়গাতেই হয়েছে। ওরা প্রচন্ড রকম ভয় পাচ্ছে বলেই কিন্তু এই পেজগুলো করেছে। আমি ইমপ্যাক্ট নিয়ে আলাদা করে আসবো, তার আগে একটু অবজারভেশন শুনে আসি। মোহাম্মদ কামরুজ্জামান, একটু বলবেন, মানে আপনি নিজে দীর্ঘ সময় সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, এবং এ জাতীয় ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় নিশ্চিতভাবে আপনার একটা পর্যবেক্ষণ, একটা অভিজ্ঞতা নিশ্চয়ই এখানে আছে। সেই জায়গা থেকে বলবেন, ককরোচ পার্টি বলে অনেকে হাসাহাসি করছেন, হালকাভাবে নিচ্ছে, আপনার চোখে এটা কি, কত দূর যেতে পারে? কারণ আমরা দেখছিলাম যে তারা তেলাপোকার মতো পোশাক পরছে, কিন্তু হাতে ঝাড়ু রেখে শহর পরিষ্কার করছে, মানে প্রতিবাদের যত অনন্য রকমের ভাষা থাকতে পারে সেরকম একটা কিছু তৈরি করার চেষ্টা করছে। জি। 71 টেলিভিশনের দর্শক শ্রোতাদের সালাম, এবং আমার সাথে যিনি কো ডিসকাশন তাকেও সালাম জানিয়ে, আপনাকে সালাম জানিয়ে, জি। আমার টক শোতে আপনি যে প্রশ্নটা করলেন ককরোচ পার্টি নিয়ে, এই ককরোচ আমরা যখন ক্লাস 9-এ বিজ্ঞান নিয়ে পড়া শুরু করি, ককরোচের একটা স্টাডি আমাদের ছিল, এবং এটার নাম ছিল পেরিপ্ল্যানেটা আমেরিকানা, জি। এটার বৈজ্ঞানিক নাম। জি। তো দুনিয়া থেকে আপনার অনেক বড় প্রাণী ডাইনোসর হারিয়ে গেছে, কিন্তু ককরোচ যুগের পর যুগ টিকে আছে। শতকের পর শতক, হাজার বছর ধরে ককরোচ কিন্তু সারভাইভ করছে। তো এই ককরোচ পার্টি এটা এক ধরনের রাজনীতিতে আমি বলবো যে এটা একটা টন্টিং, সিকিউরিটিতেও এটা এক ধরনের টন্টিং হিসেবে এসছে। বিকজ আমাদের শুধু দেশের মধ্যে, আঞ্চলিক রাজনীতির মধ্যে, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে বেনেভোলেন্ট লিডার থাকার কথা, মানুষের জন্য ফিলিংস থাকার কথা, সেখানে এত অনাচার, এত অত্যাচার। সো এগুলোর ব্যাপারে আপনার এক ধরনের মানে এই যে বলা হয় যে ম্যান আর অ্যানিমেল বাট রেশনাল অ্যানিমেল, যখন এই রেশনালিটিটা হারিয়ে যাচ্ছে বিভিন্ন স্তরের রাজনীতি থেকে, তখন এই ককরোচ রাজনীতি আপনার মাথাচাড়া দিয়ে উঠছে। তো এটার ভবিষ্যৎ কি হবে এটা আসলে এই মুহূর্তে বলা মুশকিল। আমরা আমাদের নেইবারের সাথে বাংলাদেশ 4096 কিলোমিটার বর্ডার, এবং আমরা দেখলাম যে আমাদের 5টি আঞ্চলিক যে ভারতের স্টেট, এর মধ্যে মেঘালয় এবং আপনার মিজোরাম ছাড়া বাকি 3টাতে কিন্তু বিজেপি গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গে অনেক লম্বা সময় ধরে আপনার বিজেপি ছিল না, এই প্রথম আসলো। কিন্তু যিনি এর আগে ছিলেন তাকে তো আমরা ভেবেছিলাম যে উনি আমাদের বাংলাদেশিদের জন্য মানে ভালো কিছু করবেন, কিন্তু আমরা সবসময় দেখলাম। এই জায়গাটায় আমরা আসবো, তার আগে আপনার এই মতামতটা আমি পাবো কিনা, মানে সবাই একটা সমীকরণ বেরোনোর চেষ্টা করছে। যখন তরুণদের কোনো প্রতিবাদ ওঠে, এটা একটা প্যাটার্নে যায়। প্রথমত খুব যৌক্তিক দাবিটাকে সামনে আনা হয়, এরপর একটা বড় রেজিম পরিবর্তন করার জন্য তারা পথে নেমে যায়। আমরা নেপালে দেখেছি, আমাদের এই দেশে 17 বছর ধরে হয়তো এক ধরনের ক্ষোভ ধীরে ধীরে বাড়ছিল, কোটা আন্দোলনের মধ্য দিয়ে সেটা
একেবারে সরকার পতন হয়ে গেল, নতুন একটা বাংলাদেশের কথা বলা হচ্ছে, শুরুটা হলো। সেই জায়গা থেকে অনেকে ধারণাটা করছে যে এটা দানা বাঁধছে জেনজির একটা আন্দোলন ককরোচ পার্টির মধ্য দিয়ে। আপনার অবজারভেশন অন্তত এদিক থেকে কি মনে হয়? যেহেতু বাংলাদেশে আমরা আমাদের জুলাই অগাস্ট বিপ্লব দেখলাম, তারপরে আমরা নেপালে দেখলাম, তো ভারতে যেই কথাগুলো আমার কো ডিসকাশন বললেন যে তাদের এখানে আসলে জীবনযাত্রার মান আমাদের বাংলাদেশের তুলনায়ও নিচু, এবং ওখানে কিন্তু বিরাট অংশ তরুণ, তাদের কিন্তু ভবিষ্যৎ তারা খুব একটা সুখময় দেখছে না। জি। সেজন্য জেনজির যেই এই ককরোচ পার্টির নামে জেনজির আন্দোলন ভারতে একটা পরিবর্তন আনবে বলেই তো আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এটা নিয়ে সবশেষ ছোট একটা মন্তব্য নেব, তারপর আমরা সীমান্ত ইস্যুতে যাব। সেটা হচ্ছে ভারতে না হয় বুঝলাম যে অনেক সংকট তৈরি হচ্ছে, যেটা আপনি বললেন, যে কারণে তরুণরা হয়তো ফুঁসে উঠতে পারে। পাকিস্তানে কি এমন সমস্যা যে সেখানেও ককরোচ পার্টি তৈরি হবে? প্রথমত হলো কি, দেখেন আপনি যদি মানে তিনটা আমরা মানে আমাদের দেশেও কিন্তু আপনি দেখবেন যে প্রথমে বয়কট ইন্ডিয়া একটা সোশ্যাল মিডিয়া আন্দোলন তৈরি হয়েছিল। মালদ্বীপেও কিন্তু আমরা দেখেছি এরকম মানে বয়কট ইন্ডিয়া একটা সোশ্যাল মিডিয়া আন্দোলন। নেপালেও কিন্তু এরকম একটা সোশ্যাল মিডিয়া আন্দোলন গিয়ে তার পরবর্তীতে কিন্তু এটাকে রাজনৈতিক রূপে পরিগ্রহ করেছে। এখানেও আপনার মানে আমাদের এখানে যখন আন্দোলন হয় তখনও আমরা ভারতে কিন্তু এই ধরনের আন্দোলন হতে দেখেছি, কিন্তু সেই আন্দোলনটা সাকসেস হয় নাই। আচ্ছা। এখন পরবর্তীতে এখন যে আন্দোলনটা এই মানে ভারতে গড়ে উঠছে এই ককরোচ পার্টি, এটা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের রূপ নেবে কিনা সেই কথাটা বলা খুব কঠিন। অথবা এটার সাথে আসলেই ডোনাল্ড লুর নাম অলরেডি চলে এসছে, ডোনাল্ড লু বা কোনো ডিপ স্টেটের কোনো সম্পর্ক আছে কিনা, বা মার্কিন যে ওই যে আপনি যেটা বলছিলেন আপনার ভাষায় মেটিকুলাস ডিজাইনের কোনো অংশ কিনা, হ্যাঁ ডক্টর ইউনুসের ভাষায় মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা, এইগুলো হয়তো আরেকটু পরে বোঝা যাবে। বাট এটা মানে চেহারার সাথে অনেকগুলো সিমিলারিটি আছে বলেই কিন্তু ভারতীয়রা ভয় পাচ্ছে, এবং সরকার ভয় পাচ্ছে বলে এই পেজগুলো, কারণ ভারত তো একটা মুক্ত গণতান্ত্রিক দেশ, এবং সেখানে কিন্তু এরাও বলেছে। এবং আপনি যে রেফারেন্সটা দিলেন না যে কংগ্রেস এবং বিজেপির টোটাল ফলোয়ারের চাইতে তার ফলোয়ারের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। আমি সীমান্ত নিয়ে কথা বলতেই চাই, একটা ছোট্ট বিরতির পর। সব ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জানালা আপনারা আছেন। আমরা আরো একটা বিষয়ে কথা বলতে চাই, এবং মোহাম্মদ কামরুজ্জামান, যে খবরটা আমার হাতে আছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে থাকা 6000 কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করার জন্য ভারত স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল নির্মাণের ঘোষণা দিয়েছে, এবং ঘোষণাটা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি থাকবে আসলে স্মার্ট ওয়ালে? মূলত যারা আসলে অবৈধ অনুপ্রবেশ করতে যাবে তারা আসলে অটো ডিটেকশনের আওতায় পড়ে যাবে, তারপরে বিভিন্ন লেয়ারে তাদেরকে আইডেন্টিফাই করা হবে, শাস্তির আওতায় আনা হবে। উদ্যোগ ভালো তাদের দিক থেকে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা হঠাৎ করে সীমান্ত নিয়ে এতটা সিরিয়াস কেন হয়ে গেল? তাদের মনে হচ্ছে কিনা যে সবাই আসলে তাদের দেশে ঢোকার চেষ্টা করবে? যদি সেটাই হয় তাহলে বাংলাদেশ তাদের সীমানাটাকে, অর্থাৎ আমরা আমাদের সীমানাটাকে কতটা সুরক্ষিত রাখতে পারছি? জি, দেখুন, আন্তর্জাতিক সীমানা সংক্রান্ত যে প্রোটোকল আছে সেই নিয়ম নীতির তোয়াক্কা না করে একতরফাভাবে ভারত যেভাবে সীমান্তে কাঁটাতার নির্মাণ করেছে, আমি একটু আগে বলেছিলাম যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত পৃথিবীর 6ষ্ঠ দীর্ঘতম সীমান্ত। এটা 4096 কিলোমিটার। তো এই 4096 কিলোমিটারের মধ্যে প্রায় 3200 কিলোমিটার কিন্তু কাঁটাতার তারা অলরেডি নির্মাণ করেছে। তো এটা আন্তর্জাতিক বর্ডার প্রোটোকলে মানে সম্পূর্ণ এটা বেআইনি। কারণ দুই দেশের মধ্যে যেই শূন্য লাইন থাকে, শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা আন্তর্জাতিকভাবে, ওরা যদি ওই জিরো লাইন বা নোম্যান্স ল্যান্ড মাথায় রেখেই তারা তাদের দিকে যদি প্রাচীর দেয়, সেটা কি লঙ্ঘন হবে? সেটা তো তারা দিতে পারে, নাকি আমাদের সঙ্গে আলোচনা করতে হবে? ম্যান্ডেটরি এটা আপনার আলোচনা করতে হবে, কারণ এটা আপনার আন্তর্জাতিক অঙ্গনে যে হিউম্যান রাইটস ডিক্লারেশন আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডিক্লারেশন, তারপরে ইউএন চার্টার, তারপরে আপনার ইন্টারন্যাশনাল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এগুলোর মধ্যে বলা আছে যে আপনার জিরো লাইনের 150 গজের পরেও যদি কোনো কনস্ট্রাকশনে যেতে চায়, একটা বাইল্যাটারাল নেগোসিয়েশনে যেতে হবে, তারপরে আপনি কনস্ট্রাকশনে যেতে পারবেন। তো
তো এগুলোর বাইরেও একটা যে হিউম্যান এথিক্স মিনিমাম একটা নীতি, আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আমরা হিউম্যান বিংস আর এনিম্যাল বাট রেশনাল এনিম্যাল। জি। এখন এটা হিউম্যান রাইটসের যেরকম ভায়োলেশন, জি। ভারতের যে অ্যাগ্রেসিভনেস আমরা দেখছি, তারা কাটাতার কিন্তু সুন্দরবনের ভিতর দিয়েও দিবে, তারা মার্শিল্যান্ডের মধ্যেও দিবে, যেখানে ওয়াটার বডি সেখানেও কাটাতার দিবে। দেখা যাবে যে এনিম্যাল এই কাটাতারের কারণে এরা মুভমেন্ট তাদের রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, আচ্ছা, ফিশের আপনার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তো কোনো অ্যানিমেলের জন্যই কিন্তু এরকম ইন্টারন্যাশনাল বাউন্ডারি দিয়ে তাদের চলাচল বন্ধ করার কথা না। এটা অ্যানিমেল রাইটেরও বাইরে, হিউম্যান রাইট তো আমি বাদই দিলাম। তো এটা বাংলাদেশের জন্য আমাদেরকে এখন টিট ফর টেট নীতিতে যাওয়ার সময় এসছে। আমরাও এইগুলো নিয়ে আমাদেরকে প্রথমে আমাদের কূটনৈতিক মহলে আন্তর্জাতিক কূটনীতিতে এগুলোর সিস্টেম আছে। আপনার এই ধরনের ঘটনায় রাষ্ট্রদূতকে ডেকে তার কাছে এটার প্রটেস্ট করা, জি। এরপরে যদি ওরা না মানে তাইলে এটা নিয়ে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারি, জি। কারণ এটা আন্তর্জাতিকভাবেই তখন তারা একটা ইয়ের মধ্যে পড়বে, বিধিনিষেধের মধ্যে পড়বে। চমৎকার। বিধিনিষেধের হ্যাঁ, পড়বে। আমি একটু মেহেদি পলাশ এই বক্তব্যটা মোহাম্মদ কামরুজ্জামান খুব চমৎকার করে বললেন যে টিট ফর ট্যাটের দিকে যেতে হবে। টিটটা আসলে কি হতে পারে? আমরা আন্তর্জাতিক ফোরামে কথা বলতে পারি, তাদের রাষ্ট্রদূতকে তলব করতে পারি, আইসিজে যেখানে মানে একটা বড় ক্রিমিনাল কোর্ট থাকছে, ইন্টারন্যাশনাল জাস্টিস যেখানে হয় সেখানে আমরা আপিল করতে পারি। কিন্তু কথা হচ্ছে ভারত তো এই কাজ পাকিস্তানের সাথেও করছে, চীন সীমান্তে তারা আগে থেকে করছে। তাহলে বাংলাদেশ, পাকিস্তান, চীন তারা ধরলাম বাংলাদেশ করলো না, তারা কি যেতে পারলো না আন্তর্জাতিক পর্যায়ে? তারা কি আসলে না, প্রথম কথা হলো যে চীন সীমান্তে এটা করছে না। জি। চীন সীমান্তে তো তারা আমাদের এখানে গুলি করে, চীন সীমান্তে গুলি খেলেও তারা কথা বলে না। জি। এটা হলো একটা জিনিস। দেখেন না, একটা জিনিস খেয়াল মানে প্রথমত একটা জিনিস মাথায় রাখা দরকার যে এই যে আন্তর্জাতিকভাবে আমরা বলতে পারি আমাদের যে হিউম্যান ইন্ডেক্স যেটা আমরা বলছিলাম, জি। ভারতের থেকে অনেক উন্নত। বাংলাদেশের একটা গ্রামের মধ্যেও আপনি পাকা টয়লেট আছে, কিন্তু ভারতীয়রা এখন পর্যন্ত তো বাংলাদেশের মানুষকে মাঠে পায়খানা করার জন্য ভারতে যাবে? এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। বাট ঘটনাটা কেন হচ্ছে? ঘটনাটা হচ্ছে দেখেন আপনি, বিজেপি 91 লক্ষ লোককে তারা বাদ দিয়েছে পশ্চিমবঙ্গে, আসামে প্রায় 20 লক্ষ। এই লোকগুলোকে তারা বলছে বাংলাদেশি বলে তারা এই রাজনীতিটা করেছে। এখন এদেরকে কি করবে? এদের ব্যাপারে তো একটা সিদ্ধান্ত তারাতে নিতে হবে, কারণ তারা জানে এই ভোটগুলো মমতার একটা গেলে মমতার একটা ভোট বাড়বে। কাজে তাদের হাতে একটাই অপশন আছে, সেই অপশন হলো বাংলাদেশে ঠেলে দেয়া। এখন এই কারণে তার কিন্তু এই কাটাতারটা করতে হবে। এতদিন বলেছে সাপ দেবে, কুমির দেবে, মানে আমাদের আপনি বলছেন বন্ধু হলে হাতটা বাড়াও, কিন্তু আপনি বর্ডারে সাপ দিচ্ছেন, কুমির দিচ্ছেন, এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয়ত আপনি দেখেন আমাদের যে বর্ডারটা, মানে এই যে হাসিনা রেজিমে আমরা যেভাবে করেছি, ওরা একতরফা গুলি করেছে। আমরা আমাদের লোকদেরকে প্রতিবাদ করি নাই, আমরা বলেছি এরা চোরাকারবারি, এরা সন্ত্রাসী, এরা মানে খারাপ লোক, মাদক, এরকম নানাভাবে বলেছি আমরা, কিন্তু কোনো প্রতিবাদ কেন তারা গেছে, তাদের যাওয়া উচিত না, আমরা প্রতিবাদ করি নাই। এই যে জায়গাটা থেকে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনি গত কয়েকদিনের মিডিয়াতে যেটা আমি আগে বলেছি, সময়ের অভাবে আমি আর এটা রিপিট করছি না। দ্বিতীয়ত হলো যে এই যে তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজের মতো ঘটনাগুলো বাংলাদেশ ঘটছে, এবং আপনি জানেন যে আমাদের যে লালমনিরহাটে আমাদের যে একটা স্থাপনা আমরা করছি, এবং আমার হাতে সময় নেই, মিনিট খানেক আছে, আপনি শুধু আমাকে একটা বিষয় একটু বলুন, তাহলে আলাপটা শেষ হয়ে যাবে। তিস্তা ব্যারেজে যাব না। সেটা হচ্ছে যে যদি পুশব্যাকের কাজটা তারা শুরু করে, আমরা কি করতে পারি? পুশব্যাকের কাজ করতে গেলে আমাদের যেটা দরকার, আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, বাট যুদ্ধের প্রস্তুতি থাকা আমাদের দরকার, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী যারা আছে, বিজিবি, তাদেরকে আমরা সচেতন করতে পারি। সবচেয়ে বড় যে কাজটা আমাদের আনসার আছে, এবং আমাদের সীমান্তের যে মানুষ আছে সেই মানুষদেরকে আমরা সচেতন করতে পারি, যে তারা যেন সচেতন করে। এবং আপনারা দেখেছি গত কয়েকদিনে যে সমস্ত ঘটনা ঘটেছে, বিজিবির আগে কিন্তু এই দেশ ওখানকার মানুষ গিয়ে তারা প্রোটেস্ট করেছে, এবং রৌমারি পদুয়ার ঘটনা আপনার মনে আছে, সেখানেও কিন্তু প্রথম প্রতিরোধটা যে করেছিল এই যে একটা ছেলে যাকে মানে ওখানে ধরেছিল, সে ভুল একটা জায়গা দেখিয়ে দিয়েছিল। আমাদের ডিফেন্সের প্রধান জায়গাটা কিন্তু ওইখানে। আমি যদি সীমান্তের মানুষকে সচেতন করতে পারি, তাহলে কিন্তু এই পুশব্যাক পুশিং ঠেকাতে পারি।
এরপরে কূটনৈতিক আলোচনা, ইন্টারন্যাশনালি যাওয়া, অন্যান্য বিষয়গুলো তো আছে, না, কিছু বাট আছে। আবার প্রতিরক্ষার প্রস্তুতিটা যেটা হাসিনার আমলে একদমই হয় নাই, সেদিকে এখন একটু সেটা করা সচেতন থাকতে হবে। অত্যন্ত অনেক অনেক জরুরি। অনেক ধন্যবাদ চমৎকার পরামর্শ দেওয়ার জন্য, এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিষয় নিয়ে কথা বলার সুযোগ আপনার সঙ্গে হবে। এবং দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, একটা দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন, এবং আগামীকাল আরও নতুন বিষয় নিয়ে কথা হবে ৭১ জানালে। থাকবেন আমাদের সঙ্গে।